হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকে আমরা ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক গণনা, যে চ্যাপ্টার থেকে আমাদের একটা 3 মার্কসের নিউমেরিক্যালস প্রত্যেক বছর পড়ে, এবছরেও পড়বে। তো আমরা অনেকেই এই চ্যাপ্টারটা নিয়ে খুবই চিন্তিত। আমরা বুঝতে পারছি না যে কিভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো তোমাদের এই সমস্ত চিন্তার অবসান ঘটানোর জন্য আজকের এই ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের সামনে। একদম পুরো কমপ্লিট হ্যান্ড রিটেন নোটস আছে। তোমাদেরকে একদম পুরো প্রথমে একটু ক্লাসের ওভারভিউটা আমি দেখিয়ে দিই। এইরকমভাবে প্রত্যেকটা রুলস রেগুলেশন, কিভাবে আমরা কোশ্চেন্সগুলো সলভ করব, প্রত্যেকটা কোশ্চেনের একদম সলিউশন সহ একদম বেস্টেস্ট মেথড তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে করে এই কোশ্চেন্সগুলো সলভ করার পর তোমাদের আর কোনো কোশ্চেন্স এই চ্যাপ্টারের ডাউট না থাকে। আমি একদম পুরো তোমাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট এবং সবথেকে ইজিয়েস্ট মেথড তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তোমরা একবার ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাত্র 15 মিনিটস থেকে 20 মিনিটসের এই ক্লাসটা হবে। এই ক্লাসটাতে তোমরা জাস্ট 15 থেকে 20 মিনিটস আমাকে টাইম দাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আর এই চ্যাপ্টারতে তোমাদের কোনো ডাউট থাকবে না। তোমরা আর কোনোভাবেই যে এই চ্যাপ্টারের কোশ্চেন্সগুলো করতে পারবে না সেরকম কিন্তু কোনো তোমাদের আর ওই জিনিসটা মনে হবে না। তো একদম বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই চটপট করে, এবং তোমরা প্রত্যেকেই পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে বলে রাখি, এই যে ক্লাসের যে পিডিএফ আছে, সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু লার্ন উইথ জাভেদ নামে আছে, এবং ডেফিনেটলি আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চটপট জয়েন হয়ে যাও। প্রথমে ক্লাসটা মন দিয়ে 15 মিনিট শোনো, তারপরে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা ডাউনলোড করে নেবে, এবং ডেফিনেটলি তোমাদের এই পিডিএফে যা যা কিছু লেখা আছে একদম কমপ্লিটলি হ্যান্ড রিটেন নোটস তোমরা খাতাতে একদম শক্তপোক্তভাবে লিখে নেবে। ব্যাস, আর কিচ্ছু দরকার নাই। জাস্ট এটা করলেই তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো ডাউট থাকবে না। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। আমি দেখো রাসায়নিক গণনা এই চ্যাপ্টারে হেডিংয়ে লিখে রেখেছি। কি লিখে রেখেছি? এই চ্যাপ্টার থেকে আমাদের সাধারণত রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত অঙ্ক করতে হবে, যা আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে। ব্যাস, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই চ্যাপ্টারের রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত অঙ্ক আমাদেরকে করতে হবে, যেটা কিন্তু আমাদের মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে এই ধরনেরই কোশ্চেন আমাদের পড়বে। তো প্রথমে একবার চটপট দেখে নিই, যে কোনো রাসায়নিক বিক্রিয়া কী থাকে। একটা বাম সাইড, একটা ডান সাইড, যেটাকে আমরা LHS লেফট হ্যান্ড সাইড, আর একটাকে আমরা বলছি রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে যারা থাকে, যারা বিক্রিয়া অংশগ্রহণ করে, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি বিক্রিয়ক, বা ইংলিশে আমরা যদি বলি সেটাকে আমরা রিয়াক্ট্যান্টস বলবো। এবং তারা বিক্রিয়া করার পর যে প্রোডাক্টটা তৈরি করে সেটাকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলি। এবং তোমরা খুব ভালোভাবেই জানো, কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়ার ফলে কী হচ্ছে? সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। ব্যাস, এটুকু জিনিস জানলে আমাদের হবে। তাহলে কোনগুলোকে রিয়াক্ট্যান্টস বলছে? না, যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে, আর বিক্রিয়া অংশগ্রহণ করার পর যেটা নতুন যে পদার্থ তৈরি হচ্ছে সেটাকে আমরা প্রোডাক্ট বলছি, বা বিক্রিয়াজাত পদার্থ আমরা বলে থাকি। তো চলো এরপরে আমরা চলে আসছি আমাদের এই চ্যাপ্টারের যখন কোশ্চেন্সগুলো আমরা সলভ করব, সেই কোশ্চেন্সগুলোকে সলভ করার জন্য আমাদের কিছু কি পয়েন্ট আমাদের জানাটা খুব জরুরি। কি পয়েন্ট কটা আছে? আমি এখানে তোমাদের 5টা লিখে রেখেছি। এই 5টা কি পয়েন্ট থেকে সমস্ত চ্যাপ্টারে যা যা টাইপসের অঙ্ক আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমে কি পয়েন্টসে আমরা কি দেখব? 1 নম্বর, সেটা হচ্ছে এসটিপিতে যে কোনো গ্যাসের, অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তোমার কত? সেটা হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। আর এই যে গ্যাস আছে, এই গ্যাসের অণুর সংখ্যাটা কত? সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে তোমার ওই গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা। তারপরে চলে আসছি আমরা, তারপরে 2 নম্বর পয়েন্ট কি? এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.089 গ্রাম। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তবে এই চ্যাপ্টারে অঙ্কের ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা খুব একটা বেশি ইউজ হবে না, বাট ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমাদের অনেক বেশি ইউজ হবে। ওকে, তারপরে চলে আসছি পয়েন্ট নাম্বার 3 কি বলছে দেখো,
পয়েন্ট নাম্বার 3তে হচ্ছে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 লিটারের ভর গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। এটাও আমরা খুব বেশি অ্যাপ্লাই করব না, বাট তবু চলো যদি কোনো এক্সেপশনাল কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব যে গ্যাসের যে বাষ্প ঘনত্বটা আছে সেই বাষ্প ঘনত্বটাকে আমরা 0.089 গ্রাম অর্থাৎ একটা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের যে ভর সেটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি করব, ওই গ্যাসটার আমরা ভর অর্থাৎ 1 লিটারের ভরটা আমরা পেয়ে যাব। ওকে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তারপরে চলে আসি 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রুফটা তোমরা ডেফিনেটলি করবে। এই চ্যাপ্টার থেকে কোনো যদি 2 মার্কসের যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন্স পড়ে তাহলে তোমরা এইটুকু জেনে রাখো এই কোশ্চেনটা পড়বে। যদি এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ আসে তাহলে ডেফিনেটলি জেনে রাখো এই যে টপিকটা আছে অর্থাৎ গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন্স পড়বে। তাহলে সেই জন্য আমরা এটা রেখেছি। আর এই ইকুয়েশনটা তো তোমরা ডেফিনেটলি জানো, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ওকে, আশা করি আমার প্রত্যেকটা কি পয়েন্ট তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি যে আমরা কিভাবে এই নিউমেরিক্যালস প্রবলেমগুলো করব। তার জন্য আবার তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি, সেটা কি বলো তো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখো যে অঙ্ক করার নিয়মাবলী। এই যে 4টে রুলস আমি লিখে রেখেছি, এই 4টে রুলসকে যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারো তাহলে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে এই চ্যাপ্টারের আর কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। তাহলে রুলস নাম্বার 1 কি আছে, নিয়মাবলী কি, সেটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রাসায়নিক বিক্রিয়ার কথা আমাদেরকে বলবে সেই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা আমরা সবার প্রথম লিখে নেব। লিখে নেওয়ার পরে কি করব, আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স মানে কি, ব্যালেন্স মানে হচ্ছে উভয় পক্ষের পরমাণুর যে সংখ্যাটা সেই সংখ্যাটা যেন সমান থাকে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যদি 5টা কার্বন থাকে, রাইট হ্যান্ড সাইডেও কি থাকবে, তোমার 5টাই কার্বন আমাকে রাখতে হবে। সেজন্য কি বলছি যে কার্বন সংখ্যাটা যাতে বোথ সাইডে সমান থাকে আমাদেরকে সেদিকে গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে অবশ্যই কি করতে হবে, রাসায়নিক বিক্রিয়াটা যেটা লিখতে হবে সেটা কীভাবে লিখতে হবে, ব্যালেন্সের সাথে লিখতে হবে। দেখো আমি যেরকম জোশ নিয়ে তোমাদেরকে বলছি, যেরকম এনার্জি নিয়ে আমরা করছি, আই থিঙ্ক তোমরাও ক্লাসটা ঠিক সেই রকম এনার্জি নিয়ে করছো। একবার শুধু ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারে আর কোনো ডাউট আছে কিনা। তোমাদের টাইমটা যাতে কম লাগে, তোমাদের যে স্ক্রিন টাইম কমানোর জন্য আমি কিন্তু পুরো সব কিছু রেডি করে একদম তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। সেই জন্য তোমাদের খুব বেশি সময় আমি নষ্ট করব না, জাস্ট একবার দেখো, দেখলেই বুঝতে পারবে যে তোমরা এখান থেকে কি কি জিনিস শিখছো। ওকে, চলো তারপরে চলে আসি 3 নম্বর পয়েন্ট কি, যে যে যৌগগুলির নাম প্রশ্নে উল্লেখ থাকবে তাদের সংকেত ভর বা যেটাকে আমরা ফর্মুলা মাস বলছি সেই ফর্মুলা মাসটা নির্ণয় করতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, কিছু কিছু এলিমেন্ট আছে যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এদের তো আমরা যে যে ফর্মুলা মাস যেটা আছে সেটা তো আমরা জানবই, ডেফিনেটলি আমরা এগুলো জানি। বাট যেগুলো আনকমন থাকবে, ধরো মার্কারি দিয়েছে, সালফার দিয়েছে, আয়রন দিয়েছে, সেগুলো কিন্তু আমার কোশ্চেনের সাইডে ব্র্যাকেট করে লিখে দেবে। সো ডোন্ট ওয়ারি, এমনকি ভাবো না যে আমরা পুরো পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করে নেবো, দরকার নেই ভাই। শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন যেগুলো অলরেডি তুমি করতে করতে অটোমেটিক্যালি তোমার কিন্তু এখানেতে মরে যাবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এইগুলোকে মুখস্থ করিয়ে দেবো, তোমরা চাপ নিও না, একদম চাপ নেবে না। তারপরে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ডেফিনেটলি আমরা শুধু মানগুলো বসালেই হবে না, এবং ক্যালকুলেশনের ম্যাক্সিমাম থেকে কি থাকবে সেটা হচ্ছে তোমার ঐকিক নিয়ম। আমরা ছোটোবেলায় করেছি না ঐকিক নিয়ম, ঠিক আছে, সেই ঐকিক নিয়মে অর্থাৎ সেই করেছি না যে 5টা কলার দাম হচ্ছে 15 টাকা, একটা কলার দাম হচ্ছে 15/5, আর 10টা কলার দাম কত, ঠিক একই রকমভাবে আমরা ঠিক এক্স্যাক্টলি এই মেথড অর্থাৎ ঐকিক নিয়ম যেটা আমরা সেই 5-6-এ শিখেছি সেই মেথডে আমরা সলভ করব। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের কোনো ডাউট আর নেই। পরিষ্কারভাবে আমি প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের এখানে সামনে লিখে রেখেছি এবং প্রত্যেকটা জায়গা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম। ওকে, চলো এরপরে আমরা আমাদের যা কিছু কনসেপ্ট বা যা কিছু ছিল সেগুলোকে আমি তোমাদের সামনে বলে দিলাম। এরপর আমরা ডিরেক্টলি কোশ্চেন আনসার করব। দেখো তাহলে আমরা যদি জিনিসটাকে যদি একটু মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা যদি ব্যাপারটাকে সাজানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে, প্রথমে 1 নম্বর স্টেজ 1-এ আমরা কি করব, সেটা হচ্ছে তোমার
বিক্রিয়াটা লিখব। 2 নম্বর কি করব, সেই বিক্রিয়াটাকে ব্যালেন্স করব। 3 নম্বর হচ্ছে কি, যাদের যাদের দরকার, মানে যাকে যাকে আমার দরকার এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য, শুধুমাত্র তাদের ফর্মুলা মাস বা সাংকেত ভরটা আমরা লিখব। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বরে ওই তো ঐকিক নিয়মে ক্যালকুলেশন, গুণ যোগ ভাগ, যেটা আমাদের দরকার সেটা। ওকে, আশা করি প্রত্যেকটা জায়গা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা চ্যাপ্টারটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন যেটা তোমাদের সামনে রয়েছে, স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো। প্রশ্নটাতে বলেছে যে 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না দিয়ে দেবে, দেখো পটাশিয়াম দিয়েছে 39, ক্লোরিন 35.5 আর অক্সিজেন হচ্ছে 16। অক্সিজেনটা আমরা প্রত্যেকেই জানি, ক্লোরিনটাও আমরা জানি, পটাশিয়ামটা আমরা জানতাম না, তাই এখানে আমরা দেখে নিলাম কত 39 আছে। এটা আমাদেরকে কিন্তু এক্সামেতে আমাদেরকে দিয়ে দেবে। ওকে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নেই। বেশ, তাহলে আমরা কি করব, প্রথম কাজ কি হবে আমাদের, স্টেপ 1-এ কি ছিল, স্টেপ 1-এ ছিল সেটা হচ্ছে সমীকরণ, অর্থাৎ আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। আচ্ছা স্যার এখানে কি সমীকরণ করব, এখানে কি আমরা সেই H2 + O2 = H2O এই সমীকরণটা করব? না না না, আমাদের কোশ্চেন অ্যাকর্ডিং সমীকরণ করব। চলো কোশ্চেনটা একবার পড়ি, তাহলেই বুঝতে পারবো সমীকরণটা কি করতে হবে। দেখো কোশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে কি, যে পটাশিয়াম ক্লোরেট, এই দেখো ভালো করে বুঝতে পারো, পটাশিয়াম ক্লোরেট এর সংকেতটা আমরা সবাই জানি, সেটা কি বলতো, KClO3। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ক্লোরেট থেকে কি প্রস্তুত করছি আমরা, অক্সিজেন প্রস্তুত করছি। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এখানে অনুঘটক কে আছে না আছে, তাকে আমি কি করছি না করছি, আমি তাকে হিট দিচ্ছি না প্রেশার দিচ্ছি, আই ডোন্ট কেয়ার, কারণ আমার ওইগুলো লাগবে না। আমার শুধুমাত্র লাগবে ক্যালকুলেশন করার জন্য এই পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতি। তাহলে সঙ্গে সঙ্গে স্টেপ 1-এ কী করছি দেখো, স্টেপ 1-এ আমরা লিখলাম কি, পটাশিয়াম ক্লোরেট KClO3। সেই KClO3 থেকে আমরা যদি এটাকে যদি আমরা হিট দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তাহলে সঙ্গে সঙ্গে অক্সিজেনকে আগে সেপারেট করে রেখে দিলাম। তাহলে এখান থেকে যদি অক্সিজেন পালিয়ে যায়, তাহলে আর কি পড়ে রইলো, KCl। তাহলে KCl + O2, বেশ হয়ে গেল। তাহলে প্রথম কাজ রাসায়নিক বিক্রিয়াটা তৈরি করা আমরা তৈরি করে নিলাম। স্টেপ 2, সেকেন্ড কী হবে, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা মানে কি, মানে হচ্ছে বোথ সাইডে পরমাণুর সংখ্যাটাকে সমান করা। এখানে অক্সিজেন আছে 3টে, এখানে আছে 2টো। এক কাজ করো, একে 3 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো। তাহলে একে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6টা অক্সিজেন, এখানে হলো 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেল। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করো, একে করো, যদিও আমার একে প্রয়োজনই নাই, একে আমি করলাম না করলাম কোনো ম্যাটার করে না, চলো ঠিক আছে, বিক্রিয়াটা দেখতে ভালো লাগবে, তার জন্য আমরা কি করলাম, একে ব্যালেন্স করে দিলাম, একেও আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। বেশ ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি, আমরা কোশ্চেনে চলে যাব যে কাকে কাকে প্রয়োজন। আমাদের প্রয়োজন পটাশিয়াম ক্লোরেট আর হচ্ছে অক্সিজেন। শুধুমাত্র এদের দুজনার ফর্মুলা মাসটা আমরা ক্যালকুলেট করব। এটা প্রয়োজন নাই, এর ফর্মুলা মাস ক্যালকুলেট করা আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, তো চলো কীভাবে ক্যালকুলেট করব। এখানে 2 আছে, প্রথমে 2টাকে বাইরে রেখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। পটাশিয়াম হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে 35.5, আর অক্সিজেনের একটা অক্সিজেনের হচ্ছে 16। এখানে কটা অক্সিজেন আছে, এখানে আছে তোমার 3টে অক্সিজেন আছে, তাহলে 3 × 16 করলাম। সবগুলোকে যোগ করে ডবল করলে আমার আসছে 245 গ্রাম। তাহলে 245 গ্রাম কি হলো, KClO3 হলো। এখানে অক্সিজেন হচ্ছে কত, 16 দুগুণে 32, 32 আর 3 হচ্ছে 96। ব্যাস আমরা পেয়ে গেলাম, আর কিচ্ছু লাগবে না। দেখো এরপর আবার আমরা কোশ্চেনটা পড়বো, কি বলেছে, 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো, 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে আমাদের পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন 245 গ্রাম। 1 গ্রামে কত, আর হচ্ছে 24 গ্রামে কত। তাহলে বুঝতে পারছো এটা থেকে আমরা আসছি কত, এটা থেকে আমরা 24-এ যাচ্ছি। তার মানে এটাকে আমরা কি করছি, এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করছি। তো এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আমরা এটাকেও 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 × 6 = 24, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 5 = 20। ঠিক আছে, 61.25 আসছে। চলো দেখে নিই একবার কীভাবে ক্যালকুলেশনটা। এই দেখো 61.25 আমাদের দরকার। ঠিক আছে, আশা করি প্রথম প্রশ্নটা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 2-তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2টা কি বলেছে একটু দেখার চেষ্টা করি। চলো কোশ্চেন নাম্বার 2-তে চলে আসি। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে, প্রথমে কোশ্চেনটা পড়বো আমরা।
বলেছে পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে, চুন ক্যালসিয়াম অক্সাইড CaO, সেই চুনের সঙ্গে 5.34 গ্রাম NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এর বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে, এই পরিমাণ অ্যামোনিয়াতে হায়ার H পরমাণু সংখ্যা নির্ণয় করো। আচ্ছা চলো আমরা প্রথমে ফার্স্ট স্টেপটা করি। তাহলে কে কে আছে, NH4Cl আছে আর চুন আছে। তাহলে দেখো NH4Cl আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুন দিয়ে দিলে। এরপরে প্রথমেই দেখো বাই প্রোডাক্টের মধ্যে একটা তো অ্যামোনিয়া তৈরি হবে, ব্যাস প্রথমে অ্যামোনিয়াটাকে সাইড করে রেখে দাও। তারপর দেখো এখানে কি আছে, ক্যালসিয়াম আছে, আর এখানে কি আছে, ক্লোরিন আছে। তাহলে ডেফিনেটলি কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড, একটা সল্ট প্রডিউস হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে গেল। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড চলে গেল। অথচ দেখো একটা জিনিস লক্ষ্য করো, অ্যামোনিয়া NH3 তিনটে গেল, এখানে 4টে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তাহলে এক্সট্রা হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি করবে, জল প্রডিউস করবে। ব্যাস বিক্রিয়া কমপ্লিট। এরপর দেখে নাও যে সব দিকে তোমার পরমাণু সংখ্যাটা সমান আছে কিনা। আমি তার জন্য ব্যালেন্স করার জন্য আমি কি করলাম, আমি একে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন হয়ে গেল। এখানে দেখো 3 দুগুণে 6টা, দুটো 8টা হাইড্রোজেন। ব্যাস অক্সিজেন এখানে একটা, এখানেও একটা, বাকি সব কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। ওকে, এত বড় বিক্রিয়াটা হলো, আমি কি সবাইকে নেবো, না নেবো না। আমি শুধুমাত্র যারা যারা এই বিক্রিয়ার সাথে জড়িত আছে, যাদের ডেটা আমাকে কালেক্ট করতে হবে, শুধুমাত্র আমরা তাকে নেব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, একে নিতে হবে। আর হচ্ছে কি, অ্যামোনিয়া নিতে হবে। কারণ কোশ্চেনের মধ্যে বলা আছে দেখো পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে শুধুমাত্র দরকার অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যামোনিয়া, বাকি আমাদের কারোর দরকার নেই। তাহলে যেগুলো দরকার নেই সেগুলো আমরা কেন নেবো এক্সট্রা, তার মানে একেও আমার দরকার নেই আর হচ্ছে একেও আমার দরকার নেই। এবার দেখো নাইট্রোজেনের তো 14, এটা তো আমরা জানি। হাইড্রোজেনের হচ্ছে 1, 4টে হাইড্রোজেন আছে 4 লিখলাম। আর এখানে ক্লোরিন হচ্ছে 35.5, আর আগে 2 আছে বলে সেজন্য আমরা এটাকে 2 ইন্টু করে এটা সবগুলো যোগ করলাম। তাহলে আমাদের এটা আসছে কত, 107 গ্রাম, 107 গ্রাম আসছে। নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3 মানে হচ্ছে 3, 17 ইন্টু 2 মানে হচ্ছে 34। তাহলে এখানে আমাদের হয়ে গেল 34, এখানে হয়ে গেল আমাদের 107। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার সিম্পল ক্যালকুলেশন করব। দেখো আমাদের এই 107 গ্রাম 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার হচ্ছে যখন আমাদের অ্যামোনিয়া তৈরি হয়েছে 34 গ্রাম। তাহলে এই তোমার 5.35 গ্রাম যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করব তখন কত হবে, তাহলে সেটা হচ্ছে 34 ইন্টু 5.35 বাই 107। ওকে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করার পর আমরা ভ্যালুটা যেটা পাবো 1.70 গ্রাম। তাহলে আমাদের ফার্স্ট যে পোর্শনটা ছিল সেই পোর্শনের আনসারটা আমরা কিন্তু এখানে ইজিলি পেয়ে গেলাম। এরপরে আমাদের কোশ্চেনটা কি বলেছে, এবার আমি একটু এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। কোশ্চেনটা কি বলেছে, আমরা সেকেন্ড পার্টটা পড়বো। দেখো সেকেন্ড পার্টটা বলছে এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন আয়নের বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কোন জায়গাতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াতে। ক্লিয়ার, অ্যামোনিয়াতে হতে। অ্যামোনিয়া তৈরি হচ্ছে কত গ্রাম, 1.70 গ্রাম এটা। তাহলে একটা জিনিস জানো, তোমরা খুব ভালোভাবেই জানো যে 1 মোল অ্যামোনিয়া মানে কত। দেখো নাইট্রোজেন হচ্ছে কত, 14 প্লাস হচ্ছে 3 মানে হচ্ছে 17। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। আর এই 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা থাকে কত, নাম্বার অফ মলিকুলস কত, দ্যাট ইজ অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23। বেশ, আমার এখানে অ্যামোনিয়া আছে কতটা, না স্যার আমার এখানে অ্যামোনিয়া আছে, মানে যেটা উৎপন্ন হলো, কতটা অ্যামোনিয়া উৎপন্ন হলো, সেটা হচ্ছে 1.70 গ্রাম। এই অ্যামোনিয়াটা এখানে প্রডিউস হলো। তাহলে এই যে অ্যামোনিয়াটা প্রডিউস হলো, এই অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হবে, আমরা এখানে সেই ঐকিক নিয়ম ইউজ করে আমরা এটাকে 17 দিয়ে ডিভাইড করে, মানে এটা পয়েন্ট আছে, এটা কমে যাবে, মানে 23 ছিল, এটা আমরা 22 পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এই 1.70 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা পেলাম কত, সেটা হচ্ছে তোমার 6.023 ইন্টু 10⁻22 কিন্তু একটা কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই ভালো করে দেখেছো যে কোশ্চেনে কিন্তু আমাকে কি বলেছে বলো তো, আমাকে বলেছে কোশ্চেনের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা নির্ণয় করো। ভালো করে বুঝবে। এখন দেখো আমি যদি অ্যামোনিয়ার যে সংকেতটা আছে NH3, এটা যদি আমরা ভাবি, এখানে নাইট্রোজেন আছে একটা আর হাইড্রোজেন আছে কটা, 3টে। তার মানে
এই যে সংখ্যাটা বেরোলো এটা হচ্ছে অণুর সংখ্যা, অ্যামোনিয়া অণুর সংখ্যা। অ্যামোনিয়ার এক একটা অণুতে 3টে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এতগুলো যদি অণু থাকে তাহলে হাইড্রোজেন পরমাণু কত থাকবে, এটাকে আমরা 3 দিয়ে কী করব, মাল্টিপল করে দেবো। ব্যাস, আমাদের কোশ্চেনের আনসার আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এখানে বুঝতে পেরেছো সবাই? এখানে এটা 10⁻22 হবে, এটা 10⁻22। আমরা সিম্পলি এটাকে 3 দিয়ে মাল্টিপল করে দেবো। ওকে, আশা করি এই অ্যাপ্রোচটা, এই কোশ্চেনে দেখো দুটো সেকশন ছিল, আমি দুটো সেকশনই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা প্রত্যেকেই একদম ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, চলো তারপরে চলে আসি। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে, দেখো কোশ্চেন নাম্বার এখানে সি করে যেটা রয়েছে, সেই সি কোশ্চেনে কি বলছে দেখো। সি কোশ্চেনে বলা হচ্ছে 1 মোল এ ও 1 মোল বি নিজেদের মধ্যে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 2 মোল পি উৎপন্ন করছে। যা বাবা, এতক্ষণ পর্যন্ত আমার তো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দিচ্ছিল, এখানে তো আবার সমীকরণ না দিয়ে আমাদেরকে এ বি পি এরকম করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই সলিউশনটা কীভাবে করব বুঝতে পারছি না, দরকার নেই। 1 মোল এ মানে হচ্ছে কি এ নিলে, 1 মোল বি, বি নিলে 2 মোল পি মানে 2 পি নিলে। এখানে দেখো পি এর বাষ্প ঘনত্ব বলে দিয়েছে কত, 15। তাহলে দেখো পি এর যদি বাষ্প ঘনত্ব 15 হয় তাহলে আণবিক গুরুত্বটা কত হবে, তার ডবল করে দাও। আমরা রুলসে শিখেছি, আমরা ফর্মুলায় শিখেছি। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার কত আসবে, পি এর বাষ্প আণবিক গুরুত্বটা বা আণবিক ভরটা সেটা হচ্ছে তোমার আসবে 30। ক্লিয়ার? এখানে কত মোল পি আছে, এখানে 2 মোল পি আছে, তাহলে 30 × 2 মানে এটা হয়ে গেল কত, 60 গ্রাম। তারপরে পড়ব, বলেছে 112 গ্রাম এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন করে। এবার তোমাকে এর ভরটা দিয়ে দিয়েছে কত, 28। ব্যাস, তাহলে 28 দিয়ে দিয়েছে। তুমি একটা জিনিস দেখতে পেলে যে 60 মানে এই 28 গ্রাম এ থেকে আমরা পাচ্ছি 60 গ্রাম হচ্ছে পি পাচ্ছি। তাহলে আমাদের 112 গ্রাম এ আছে, তাহলে পিটা কত হবে, দেখো আমরা 28 গ্রাম এ থেকে পাচ্ছি 60 গ্রাম পি, তাহলে 112 মানে কি, এটাকে আমরা তখন ডিভাইড করে দিচ্ছি যে 60 × 112 বাই, মানে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেটাকে 4 দিয়ে ডিভাইড করে দাও, মানে গুণ করে দাও, কারণ এটা 4 গুণ হচ্ছে 28 থেকে 112, এটা 4 টাইমস হচ্ছে, তাহলে এটাকে 4 টাইমস করে দাও, মানে হচ্ছে 240 গ্রাম পি তুমি পাবে। তাহলে দেখো কত ইজিলি আমরা কোশ্চেনগুলো পাচ্ছি। এবার বলো তো যে তোমাদের কোশ্চেনগুলোকে টাফ লাগছে কি না, এবার বলো তোমরা যে হ্যাঁ সত্যি করেই স্যার যে কোশ্চেনসগুলো আমরা করতে পারছিলাম না, আমরা বুঝতেই পারছিলাম না যে এই কোশ্চেনসগুলো আমরা কোন অ্যাপ্রোচে করব, কীভাবে করব। এবারে তোমরা বলো তো দেখি তোমরা কোশ্চেনসগুলো পারো কি না। বেশ, তারপরে একটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা সলিউশনটা না দেখেই কোশ্চেনটা করো তো দেখি। আশা করি প্রত্যেকে কোশ্চেনটা সলভ করে ফেলেছো, তো চলো দেখা যাক কি বলেছে কোশ্চেনটা। বলেছে খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস পাবে। দেখো একটা কথা শোনো, যেখানে কার্বনেট থাকবে মানে CO3 থাকবে, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কার্বন ডাইঅক্সাইড বের হবেই হবে। তাহলে যেটা গ্যাসটা বেরিয়ে চলে যাচ্ছে সেই তো তোমার তার ওজনটা হ্রাস করছে, তাই না? তার ওয়েটটাকে কমাচ্ছে কে, যে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিচ্ছ, কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে পালাচ্ছে তার জন্যই তো তার ওয়েটটা হ্রাস পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের হচ্ছে কত, ক্যালসিয়ামের 40, এটা কোশ্চেনে দিয়ে থাকবে। কার্বনেটটা কিন্তু দেবে না, কার্বনটা আমরা জানি 12, অক্সিজেনটা হচ্ছে 16, এখানে 3টা আছে 48 হলো, সবগুলো যোগ করলে কত হচ্ছে 100। তাহলে অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার 100। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট করি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, 1 মোল। 1 মোল মানে কত, 44 গ্রাম। তাহলে এখানে কত আছে, 250 আছে, তাহলে 250 গ্রাম আছে। তাহলে এখানে আমরা ঐকিক নিয়মে অ্যাপ্লাই করব যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে ওজনের হ্রাস পায়, মানে উত্তপ্ত করলে ওজনের হ্রাস পায় 40 গ্রাম। তাহলে 250 গ্রামে কত, সেটা আমাদের বেরিয়ে যাবে কত, 110 গ্রাম। দেখো ক্যালকুলেশন আমি জানি তোমরা প্রত্যেকেই পারবে, আসল জায়গাটা বোঝার চেষ্টা করো। আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ওই কার্বন ডাইঅক্সাইড যেটা বেরিয়ে যাচ্ছে সেটাই কি করছে, তোমার বিক্রিয়ার হ্রাস করছে, ওজনের হ্রাস করছে। তাহলে আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে এখানে জড়িত আছে কে কে। এখানে জড়িত আছে ক্যালসিয়াম কার্বনেট আছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, এরা দুজন জড়িত আছে। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে যারা জড়িত আছে, যাদের ক্যালকুলেশন আমার দরকার, আমি শুধুমাত্র তাদেরকেই নেবো। ক্যালসিয়াম অক্সাইডের এখানে কোনো রেসপন্সিবল নাই, আমরা নেবো না, দরকার নেই।
তো সেই জন্য আমি এখানে লিখে রেখেছি ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয় এবং এই গ্যাসটা উড়ে যায় বলেই ক্যালসিয়াম কার্বনেটে তোমার ওজনের হ্রাস পায়। এখানে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারতো শতকরা কত ওজন হ্রাস পাবে। দেখো 100তে হ্রাস পাচ্ছে কত 44%। তুমি যেটা বেরোতো সেটাকে তুমি পার্সেন্টেজে করে দিতে তাহলেই হয়ে যেত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো তারপরে চলে আসি। তারপরে দেখো সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা করতে হবে। চলো তোমরা যখন বলছো তাহলে তোমাদের জন্য এটাও করে দিই। কী বলেছে দেখো তো, সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট। এর আগে পরিমাণটা দেখে নিই। সোডিয়াম হচ্ছে 23, তাহলে 2 × 23 এটা হয়ে গেল কত 46 প্লাস 12 প্লাস 3 × 16 মানে হচ্ছে তোমার 48। তাহলে 48 আর 12 এদিকে হচ্ছে তোমার 60 আর এদিকে 46 106। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 106। তাহলে এই 106 সোডিয়াম কার্বনেটেতে সোডিয়ামের পরিমাণ কত 46। তাহলে 100-এ কত পেয়ে যাচ্ছে দেখো 43.4 গ্রাম। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ। কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে চলে আসি। এরপর একটা কোশ্চেন নিয়ে এসেছি, খুবই ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনটার মধ্যে একটা পড়ে। এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা রুলস শিখেছি সেই রুলসে আমরা কোশ্চেনটাকে সলভ করব। তারপরে দেখব যে বাকিটা এই 80%-এর জন্য বাকিটা কী হচ্ছে সেটা আমরা পড়ে আসছি। প্রথমে কি বলেছে দেখো, H2SO4 লঘু লঘু নয়, এখানে হাইড্রোজেন সালফাইড মানে সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন তৈরিতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন। বেশ, এখন তুমি মনে করো এই লাইনটা নাই, তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা দেখব এই 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কতটা জিঙ্ক প্রয়োজন সেটা। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া কে কে করছে, এখানে করছে জিঙ্ক করছে আর হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এরা দুজন করছে। বাই প্রোডাক্ট হিসেবে একটা প্রোডাক্ট আমাকে বলে দিয়েছে হাইড্রোজেন, আর একটা কী হবে, তাহলে হাইড্রোজেনকে বের করে দাও, ZnSO4 সল্ট ক্রিয়েট করবে, হয়ে গেল। বেশ, এটা বলে দেবে এই জিঙ্কের যে এটা 65.5, এটা তোমাদের বলে দেবে, এটা নিয়ে কোনো টেনশন নেই যে স্যার এটা আমরা মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় বলে দেবে। যেগুলো আনকমন যেগুলো সেগুলো বলে দেবে, কিন্তু হাইড্রোজেনেরটা বলবে না, কার্বনেরটা বলবে না, অক্সিজেনের বলবে না, সালফারের বলে দিতে পারে, ক্লোরিনের বলবে না, ঠিক আছে। নাইট্রোজেনের কিন্তু নাও বলতে পারে। ওকে, দেখো এটা কত আছে, এটা আছে তোমার 65.5। তাহলে 65.5 জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন কত পাচ্ছি, সেটা হচ্ছে 2 গ্রাম পাচ্ছি। তাহলে ঘুরিয়ে দাও, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 65.5 গ্রাম জিঙ্ক থেকে। তাহলে এটা আমরা কত পাবো, এটা হচ্ছে 10 গ্রাম, মানে এটাকে 5 দিয়ে গুণ করছো, তার মানে এটাকেও কী হবে, এটাকেও তুমি 5 দিয়ে গুণ করে দাও। তাহলে তোমার এটা ডেটাটা দেখো আসছে কত 327.5 গ্রাম, এটা তুমি পেয়ে গেলে। বেশ, এখান পর্যন্ত আমরা যেমন নর্মালি অঙ্কটা করে এসেছি সেই রকমই আমরা করব। এরপরে এই শেষ লাইনটা পড়ো, কী বলছে বলো তো, বলছে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন। এই লাইনটা এবারে তোমাদেরকে দেখো যে এই লাইনটা তোমাদেরকে কতটা ইম্পর্টেন্স ক্রিয়েট করছে। দেখো খুব ভালো করে শুনবে ব্যাপারটা। এখানে বলেছে কি বলেছে বলো তো, যে 80% বিশুদ্ধতা, তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি 100 গ্রাম যদি আমি জিঙ্ক আমি নিই, সেই জিঙ্কের মধ্যে 80 গ্রাম জিঙ্ক হচ্ছে আমার বিশুদ্ধ। তার মানে আমার যদি 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, তাহলে আমাকে জিঙ্ক নিতে হবে 100 গ্রাম। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? আমার এখানে বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন কত, সেটা দেখো 327.5 গ্রাম। এই জিঙ্কটা আমার প্রয়োজন, তাহলে এই জিঙ্কটা আমার বিশুদ্ধ প্রয়োজন, তাহলে আমাকে কত নিতে হবে, আবার আমি ওই কিংডমে ইউজ করব যে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্কের জন্য জিঙ্ক প্রয়োজন 100 গ্রাম, 1 গ্রামে কত, আর এই 327.5 গ্রামে কত। তাহলে আনসারটা কী হবে, 327.5 গ্রামের থেকে বেশি আসবে। দেখো এই যে 409.375 গ্রাম এলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা ওই জায়গাটা তাকে আন্ডারলাইন করেছি। 80% বিশুদ্ধ জিঙ্কের অর্থ হলো 100 গ্রাম জিঙ্কের মধ্যে 80 গ্রাম বিশুদ্ধ। ওকে, চলো তাহলে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন তোমরা বুঝে গেছো যে কীভাবে সলভ করতে হবে। ওই যে প্রথমেই তোমাদেরকে আমি রুলস বলেছি, সেই রুলস থেকে এখানে হয়ে যাচ্ছে। চলো এরপরে আর বেশি কোশ্চেন নেই আমাদের আর 2টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো একটু অন্যরকম, সেটা আমরা একটু দেখি এখানে কী বলেছে তার কোশ্চেন। এই কোশ্চেনটা বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা
ও 750 মিলিমিটার এইচজি চাপে 4.8 লিটার হাইড্রোজেন উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে? বেশ, এখানে কি করেছে বলো তো, তোমাকে টেম্পারেচার দিয়ে দিয়েছে, আর দিয়েছে তোমার প্রেশার দিয়ে দিয়েছে, আর ভলিউম দিয়েছে। তাহলে বাবা তোমরা তো একটা রিলেশন জানো, সেটা হচ্ছে চার্লস এবং বয়েলের সূত্র থেকে। কি বলো তো, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস বসিয়ে শুধুমাত্র V2-র মানটা একবার বের করে নাও না। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ডেটা আমি এখানে যা আছে, P1টা 750, P2টা হচ্ছে প্রমাণ চাপ মানে হচ্ছে কত 760 মানে 76 সেন্টিমিটার মানে মিলিমিটারে করলে 760 হচ্ছে, V1টা 4.8 লিটার, তাহলে V2টা তুমি এখান থেকে বের করে নাও। আর T1টা কত তোমার এখানে দিয়ে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে কেলভিনে কনভার্ট করলে কত হবে 273 অ্যাড করে দাও, তাহলে কত হচ্ছে 300 কেলভিন। তারপরে দেখো T2টা কত আসছে বলো তো, T2টা আসছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এখানে প্রমাণ চাপ ও উষ্ণতার কথা বলা হয়েছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, বেশ চলো। তারপরে তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা ডেটা বসিয়ে আমরা কিন্তু ভলিউমের মানটা এখানে পেয়ে যাব। ওকে, তো চলো আমরা ভলিউমের মানটা কত পেলাম, আমরা ভলিউমের মানটা পেলাম 4.31 লিটার। এটা আমরা কিন্তু এখান থেকে ভলিউমের মানটা পেলাম। এবার আমরা বিক্রিয়াটা দেখব কে কে ইনভলভ আছে। সোডিয়াম আছে আর হচ্ছে জল আছে। তাহলে সোডিয়ামের সাথে জলের বিক্রিয়া করছে, কি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হবে, আর এক্সট্রা যে হাইড্রোজেনটা থাকে সেটা হাইড্রোজেন উৎপন্ন করবে। বাট আমাকে কোশ্চেন আবার এগেন কাকে কাকে কে কে ইনভলভ আছে। সোডিয়াম আছে, আমরা প্রথমে ডেফিনেটলি ব্যালেন্স করব, আমি আর ব্যালেন্সের কথাটা বলছি না এখানে, সেজন্য একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে, এখানে তোমার হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের এখানে কে কে ইনভলভ আছে, আমাদের এখানে ইনভলভমেন্ট আছে সোডিয়াম আর হচ্ছে হাইড্রোজেন। শুধুমাত্র এদের দুজনকে আমরা দেখবো। সোডিয়ামের হচ্ছে 23, তাহলে এখানে দুটো আছে, 2 মোল আছে, তার মানে 46 হবে এটা। আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 মোল, মানে হচ্ছে 1 মোলের এখানে কি করব, এখানে আমরা ভলিউম নিয়ে খেলবো। তাহলে আমাকে এই ভলিউমটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা এখানে দেখব কি এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন পাওয়ার জন্য আমাদের 46 গ্রাম সোডিয়ামের প্রয়োজন। তাহলে আমার দরকার কত লিটার, 4.31 লিটার। তাহলে এই 4.31 লিটার হাইড্রোজেন পাওয়ার জন্য আমাদের সোডিয়াম লাগবে কত, সেটা হচ্ছে এটাকে আমরা ক্যালকুলেশন করব, করলে আমরা পেয়ে যাচ্ছি 8.85 গ্রাম। ওকে, তাহলে এখানে খেলটা কি হলো, এখানে খেলটা আমাদেরকে ভলিউম অর্থাৎ আয়তনে। তার জন্য আমরা কি করলাম, প্রথমে এই প্রেশার, টেম্পারেচার, ভলিউম এগুলো সব ইউজ করে আমরা প্রথমে ওই যে ভলিউমটা অর্থাৎ V2-র যে ভ্যালুটা ওই প্রমাণ চাপ ও উষ্ণতায় সেটা কত হয় সেটা আমরা আগে বের করে নিলাম। ওকে, আশা করি প্রত্যেকটা জায়গা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের জন্য একটা কোশ্চেন্স আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এই কোশ্চেনটাও সলভ করা আছে, বাট এই কোশ্চেনটা আমি সলিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি না। তোমরা এই কোশ্চেনটা প্রত্যেকেই খাতায় একবার নোট করে নাও। এই কোশ্চেনটা তোমরা একবার প্রত্যেকেই খাতায় নোট করে নাও, তাহলেই কি হবে, তোমাদের এই কোশ্চেনটার সলিউশন তোমরা একবার প্রত্যেকে করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে এই কোশ্চেনটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠিক আছে, কোশ্চেনটা কি আছে দেখো তো। কোশ্চেনটাই বলছে এসটিপিতে 250 ml গ্যাসের ওজন 0.1897 গ্রাম, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার, গ্যাসটির বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজন নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে আমি একটু হিন্টস দিচ্ছি। বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজন বলেছে, তার মানে হচ্ছে বাষ্প ঘনত্বটা যা বেরোবে আণবিক ওজন বা আণবিক গুরুত্বটা তার ডবল হয়ে যাবে। ওকে, এখনো পর্যন্ত যা যা জিনিস তোমরা শিখেছো সেই সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সলভ করবে। আচ্ছা ঠিক আছে, চলো এই কোশ্চেনটা আমি পড়ে দেখলাম যেটা যে একটু অন্যরকম টাইপের আছে, তো সেজন্য এই কোশ্চেনটা কি করছি, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো চলো কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। কি বলেছে, বলেছে যে এসটিপিতে 250 ml গ্যাসের ওজন হচ্ছে 0.1897 গ্রাম, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব দিয়ে দিয়েছে, গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। দেখো 250 ml গ্যাসের ওজনটা কত বলেছে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে
এই 1 লিটার মানে কত, মানে হচ্ছে 1000 ml, এর ওজনটা কত হবে সেটা পেয়ে যাবে। তাহলে 1 লিটারের ওজনটা আমরা পেয়ে গেলাম। এখন 1 লিটারের ওজনটা যা আছে, একে যদি আমি হাইড্রোজেনের যে ঘনত্ব যেটা আছে, সেটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমরা কী পাবো, ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব পাবো। তাহলে বাষ্প ঘনত্ব পেলাম আমরা। তাহলে এই যে জায়গাটা আছে, অর্থাৎ যে ওজনটা আছে বা যে ভরটা আছে, তাকে যদি আমরা হাইড্রোজেনের ভর দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে প্রমাণ ঘনত্ব বা ভর যেটা, এটা আমি তোমাদেরকে লিখেছিলাম, দেখবে খাতাতে লেখা আছে, দেখবে প্রথমেই আমি বলেছি, আমি আবার দেখাচ্ছি। এটা যদি ডিভাইড করি তাহলে আমরা বাষ্প ঘনত্বটা পাবো। তাহলে যে বাষ্প ঘনত্বটা পেয়ে গেলাম তাকে ডবল করে দাও, আণবিক গুরুত্ব পেয়ে যাবে, ডিরেক্ট ফর্মুলা। তবে এই যে টাইপটা তোমাদেরকে বলছি না, এই শেষের যে দুটো টাইপ করালাম, ধরো এই টাইপটা আর এটা, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এর আগের যেগুলো করিয়েছি, মানে এখান পর্যন্ত যতগুলো টাইপ করিয়েছি, অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এগুলো। এই পিডিএফটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং অবশ্যই ভিডিওটা তোমরা যত বেশি পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই চ্যাপ্টারটা অনেকের কাছে খুবই ডাউটফুল চ্যাপ্টার, অনেকে এই চ্যাপ্টারের কোশ্চেন্সগুলো করতে পারে না। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ডেফিনেটলি এই ক্লাসটা শেয়ার করো। শেয়ার করার পর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমাদের বন্ধুদেরকেও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। এখানে তোমরা এই ক্লাসের যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, আশা করি প্রত্যেকেই এই ক্লাসটা করার পর স্যাটিসফাই হয়েছো। এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে বা আমাদের টেলিগ্রামের চ্যাট বক্সে, সেখানেও কিন্তু তোমরা এগুলো বলতে পারো তোমাদের প্রবলেমের কথা, আমি সেখানে যত সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। এরপরে বলে রাখি, পরবর্তী যে ক্লাস কোন টপিকেরও হবে, যদি তোমাদের কোনো ডাউটফুল কোনো সেশন থাকে, তোমাদের যদি কোনো চ্যাপ্টারে ডাউট থাকে, সেই চ্যাপ্টারটা বলবে, কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ডিটেলসে ডিসকাশন করেছি। ঠিক আছে, তো চলো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং অবশ্যই যদি তুমি এই ক্লাসটা আজকের প্রথম দেখে থাকো আমার চ্যানেলের এই ক্লাসটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।